আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের আমাদের ক্যানিং 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লকের যে বর্ধিত সভা, এই সভার সভাপতি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের সিনিয়র লিডার মোক্তার ভাই, এখানে পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের সোহেব ভাই আছেন, সভাপতি আবুল আছে, এখানে আমাদের হাকিম সাদেক থেকে শুরু করে আমাদের মঞ্জুর ভাই আছে, ডাক্তার আছে, আমাদের মোকাবুল হেমন্তদা থেকে শুরু করে আমাদের সমস্ত ব্লকের যারা নেতৃত্ব, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, বুথের সভাপতি, অঞ্চল কমিটির সদস্য, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য বা সদস্যা যারা আছে, মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বস্তরের নেতৃত্বরা আছেন, আর বিশেষ করে আপনারা যারা আছেন সকলকে প্রথমে দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন জানাই। দুটো তিনটে বিষয় নিয়ে মূলত আজকে মিটিংটা ডাকা। আমি প্রথম আপনাদের বলি যে বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে শারদীয় উৎসব। আমরা সেই উৎসবকে সামনে রেখে প্রতি বছর একদিকে প্রশাসনিকভাবে আমরা মিটিং করি, আর একদিকে আমরা পার্টিগতভাবে মিটিং করি। ইতিমধ্যে ক্যানিং 2 নম্বর ব্লকের যতগুলি পূজা আছে, জীবনতলা থানা এরিয়ার যতগুলো পূজা কমিটি আছে, তাদের সভাপতি সেক্রেটারি নিয়ে সেখানকার থানার আইসি, ওয়াসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সকলকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। এবং আজকে আমরা পার্টিগতভাবে আমাদের দলের যারা মূল নেতৃত্ব, আপনারা যারা বসে আছেন, যাদের নেতৃত্বে এই ক্যানিং 2 ব্লকটা চলে, তাদেরকে মূলত আমরা ইনভাইট করেছি। আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন এবং আমি প্রত্যেকের অনুরোধ করব যে ক্যানিং পূর্ব বিধানসভা বলি আর ক্যানিং 2 নম্বর ব্লক বলি, আমরা বারে বারে গর্ব করে বলি এটা একটা ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান। সেটাকে আরো বেশি বাস্তবে রূপায়িত করতে গেলে আমাদের প্রত্যেকটি দলীয় নেতৃত্ব, বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত, সেটাকে আরো বেশি মজবুত এবং আরো বেশি শক্তিশালী করতে হবে। প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের নেতা, অঞ্চল লেভেলের নেতা, ব্লক লেভেলের নেতাকে দায়িত্ব নিতে হবে যে এই ব্লকের সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা, ঐক্যকে যেন আরো অনেক বেশি ভাবে আমরা মজবুত করতে পারি, সেই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি যে বিগত দিনগুলিতে যখনই কোনো দুর্গাপূজা বলি বা কোনো ঈদ বলি, কোনো মিলাদ বলি, যা কিছু হয়েছে, আমরা আমাদের কমিটির সকল সদস্যদের আহ্বান করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত রাত 12টা 1টা পর্যন্ত পূজা চলবে, আমাদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট পার্টির নেতারা সেই এলাকায় থাকবে। এবারে আরো বেশি দায়িত্ব নিতে হবে। বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করছে, পরিকল্পনা করছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। হয়তো রাত 12টা 1টা 2টো তখন হয়তো কোনো একটা প্রতিমার উপরে কোনো কিছু করে সেখানে আমাদের ঘাড়ে করে দেওয়ার চেষ্টা করবে, সেই এলাকার অন্য কমিটির ঘাড়ে করে দেওয়ার চেষ্টা করবে। এগুলোকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তাই প্রশাসনের পক্ষ থেকে এবারে আরেকটা ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটা প্রতিমা সামনে এবং পিছনে সিসি ক্যামেরা, তাদের সামনে থেকে 10 ফুট দূর থেকে, পিছন থেকে 10 ফুট দূর থেকে সিসি ক্যামেরা লাগাতে হবে, যেন প্রতিমার আশেপাশে যদি কেউ আসে সেটা যেন অবশ্যই রেকর্ডিং হয় এবং সেটা যেন আমাদের যারা অপারেটর থাকবে, পূজা কমিটির সদস্যরা, তাদের কাছে ল্যাপটপ বলি, তাদের কাছে টিভির মাধ্যমে যে ডিসপ্লে থাকবে সেটা যেন তারা দেখতে পারে। প্রশাসন সেটাকে নজরদারিতে করবেন। এটা অলরেডি এবারে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা পূজা কমিটিকে জানানো হয়েছে। কারণ অনেক চক্রান্ত হচ্ছে এই বাংলাকে কালীয় নৃত্য করার জন্য, বাংলার হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বিভাজন লাগানোর জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সেগুলোকে চোখ কান একটু খোলা রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকাল থেকে অলরেডি খবরেও বেরিয়েছে, টিভিতেও দেখাচ্ছে, যাদের নামে ঘর আছে সেই লিস্ট
আবার ভেরিফিকেশন হচ্ছে, যাতে করে কেন্দ্রের বিজেপি অপদার্থ সরকার, আমাদের রাজ্যের অপদার্থ বিরোধীরা, তারা যেন সরকারের গায়ে কোনো কালিনা ছেটাতে পারে। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না, যে টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার 11 লক্ষ গরিব মানুষের বাড়ি, সেই সঙ্গে সঙ্গে যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীতে সেখানেও কিছু যুক্ত করে সেগুলো ইতিমধ্যে সার্ভের কাজ ব্লক অফিস থেকে শুরু হচ্ছে। একটা করে অফিসার লেভেলে একটা করে টিম তৈরি হচ্ছে, সেই টিম সরাসরি নজরদারি করবে এবং যাদের লিস্টের নাম আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিশ্রুতি মতো আগামী ডিসেম্বরে প্রথম কিস্তির টাকাটা প্রত্যেকটা মানুষের ব্যাংকে ঢুকে যাবে, এটা আমি সকলকে জানিয়ে দিলাম। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আমি সকলকে অনুরোধ করব, একটা বদভ্যাস আছে আমাদের কিছু কিছু নেতাদের, আমি সকলকে বলবো না, গরিব মানুষের ঘর সরকার দেবে, সরকার তাদের টাকা দেবে, আর আমাদের ছোট বড় মাঝারি নেতা তাদের কাছ থেকে 5,000, 10,000, 20,000, 30,000 নেবে। এই কাজ কিন্তু 100% চলবে না, এটা আমি পরিষ্কারভাবে সকলকে জানিয়ে দিলাম। যদি কোনো নেতা, যদি কোনো কর্মী 5 পয়সা যদি কোনো গরিব মানুষের কাছে নেয়, তার বিরুদ্ধে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে, এমন সিদ্ধান্ত শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে সে যেন সমাজের কাছে মাথা উঁচু না করতে পারে। এটা খুব পরিষ্কারভাবে আমি বলে দিলাম সকলকে। খুব তাড়াতাড়ি আজকে ধরুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হয়তো 2 মাসের মধ্যে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে তার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন, দল ক্ষতি হয়েছে আমাদের কিছু নেতার জন্য। একটা অংশের নেতারা যেভাবে মানুষের শোষণ করেছে, যার ফলে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে দেখছেন ঘরের টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই, কেন্দ্র আমাদের বঞ্চিত করছে, মানুষ সংঘবদ্ধ হচ্ছে। আজ কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার গরিব মানুষের উপর ওড়াল চালাচ্ছে, এই কদিন আগে আমি একজন আইএএস অফিসারের সঙ্গে কথা বলছিলাম, বলছি আমরা ভাবতে পারছি না যে কেন্দ্রীয় সরকার এত অপদার্থ হতে পারে, একটা দেশের সরকার এতটা নির্মম হতে পারে, বাঙালিদের প্রতি এত নির্মম অত্যাচার করতে পারে। এটা শুধু আমাদের রাজ্যের আইএস আইপিএসরা নয়, দিল্লির আইএস আইপিএসরাও পর্যন্ত বলছে। আরে রাজনীতির লড়াই থাকবে, তুমি বিজেপি করছো, সিপিএম করছে, আমি তৃণমূল করছি, এই লড়াই সারাদিন থাকবে। কিন্তু তাই বলে বাংলার 10 কোটি মানুষ তো কোনো অপরাধ করেনি। আজকে দেখবেন গ্রামে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বড় বড় করে বোর্ড দেওয়া আছে, যার ডিএলপি মানে ডিফেন্স লাইবিলিটি পিরিয়ড 5 বছর, একটা রাস্তা 5 বছর হয়ে গেছে, যেটা 3 বছর পরে কাজ করার কথা। সেই 5 বছর পরে সেই রাস্তা এখনো পর্যন্ত রাজ্য সরকার কাজ করতে পারছে না। কেন? নিজেরা করছে, টাকাও দিচ্ছে না, আর রাজ্য সরকারও কাজ করতে দিচ্ছে না। আমাদের এই ব্লকে অনেকগুলো রাস্তা আছে যেগুলো ইতিমধ্যে আমি ডাক্তারকে বলেছিলাম, ওপরের ছবিগুলো আমাকে দিয়েছে। আমি আমাদের রাজ্যের যারা আইএস অফিসার আছে তাদের কাছে বললাম, বললো 11,000 কোটি টাকা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছে। আজকে ছাড়ি তো কালকে ছাড়ি, কাল ছাড়ি তো পরের দিন ছাড়ি। দিল্লির যারা আইএস আইপিএস অফিসার আছে, সেই আইএস অফিসারদের সঙ্গে এদের কথা হচ্ছে, বলছে মন্ত্রীর টেবিলে গিয়ে পড়ে আছে, সারা ভারতবর্ষের সব রাজ্য টাকা পাচ্ছে, একমাত্র পশ্চিম বাংলা কেন্দ্রের অপদার্থ বিজেপি, রক্ষারজনক বিজেপি সরকার, ঘৃণিত বিজেপি সরকার, ধান্দাবাজ চিঠিবাজ সাম্প্রদায়িক বিজেপি সরকার বাংলার মানুষের হাতে মারার জন্য যে চক্রান্ত করছে, আগামী দিনে তার যোগ্য জবাব সুদে আসলে কোড়ায় কোটায় আমাদের সকল দিতে হবে। ভাবতে পারেন, বললো ঘরের টাকা তো দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, একটার পর একটা সব টাকা বন্ধ করে দিচ্ছে। শুধুমাত্র NRLM এর টাকা, যেটা ওই স্বনির্ভর গোষ্ঠীদের দেয়, সেই টাকাটা শুধু দিচ্ছে, বাদ বাকি সব টাকা বন্ধ করে দিয়েছে।
আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বললেন, একজন আইএস অফিসার বললেন যে সিএম ম্যাডাম আর কত দেবেন? আগে 8,000 কোটি টাকা রাস্তা তৈরি হয়েছে, এবারে ফের 5,000 কোটি টাকা সিএম ম্যাডাম দিয়েছেন আবার পদ্মশ্রী ফোর তৈরি করার জন্য 5,000 কোটি টাকা। আর কেন্দ্র যদি আমাদের যে টাকা আজকে বন্ধ করে রেখেছে সেই টাকা যদি দিত, তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন ঝড়ের মতো অনেকটা চলে যেত। রাজ্য থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে ট্যাক্স বাবদ, জিএসটি বাবদ। কিন্তু কেন্দ্রের অপদার্থ সরকার শুধুমাত্র ভোটে জিততে পারেনি বলে, ক্ষমতায় আসতে পারেনি বলে, লোকসভাতে বাংলার মানুষ ঝামা ভোটে দিয়েছে বলে আজকে কিন্তু বাংলার মানুষকে হাতে মারার যে চেষ্টা করছে, কিন্তু ওরা ভুলে গেছে আমরা হলাম বাঙালি। বাঙালি সবকিছু সহ্য করতে পারে, ওই বহিরাগতদের অপমান কখনো বাঙালি সহ্য করতে পারে না, এটা ওরা এবার ভুলে গেছে। তাই যতই ওরা পরিকল্পনা করুক না কেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলার যে সার্বিক উন্নয়ন, আজকে যেমন ঘরের টাকা দেওয়া হচ্ছে, তেমনি রাস্তাঘাটেরও টাকা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আজকে রাজ্য সরকার যেভাবে টাকা পয়সা দিচ্ছে, আজকে ঘরের টাকা নিজের কোঠা থেকে যেভাবে দেবে, সেই টাকার 1 পয়সা যেন অপচয় না হয়। যারা গরিব মানুষ ঘরের টাকা পাবেন, তারা যাতে ঘর করে সে বিষয়ে তাদেরকে সচেতন করতে হবে, এটা যেন সকলের মাথায় থাকে। আর 3 নম্বর যে বিষয় বলি, আমি একটা বিষয় গত বেশ কিছুদিন ধরে উপলব্ধি করছি, আমাদের কিছু নেতার গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে, বুথ লেভেলে, অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে। তাদের মানুষ আর চিনছে না। আমি অনুরোধ করবো, এই সাম্প্রতিককালে কালুয়াখালীর একটা ঘটনা ঘটেছে এবং সেটাকে কেন্দ্র করে অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমি কালুয়াখালীর যে বুথ আছে, এই বুথে বেশ কিছু অভিযোগ পত্র আমার কাছে এসছে। আমি একটা কমিটি আজকে এখানে ঘোষণা করছি, সেই কমিটির নেতৃত্বে এই বিষয়টা 2 দিনের মধ্যে ওখানকার বুথ কমিটি দেখে একদম তদন্ত করে এর পিছনে যদি কেউ আমাদের দলের নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যদি সত্যি প্রমাণিত হয়, আগামী 22 তারিখ আমাদের নেক্সট মিটিংটা হবে, সেই মিটিং এ তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে, কোনো কম্প্রোমাইজ করবে না। আমি 11 জনের একটি কমিটি করে ঘোষণা করছি। আমাদের মোক্তার ভাই, শোয়েব ভাই, আমাদের হাকিম, সাদেক, আবু জাফর, হেমন্ত দা, রহমান ভাই আছে, আজিবর ভাই আছে, সাহেব ভাই আছে, কাজল আছে, আর আমাদের সিনিয়র লিডার মজিবুর লস্কর আছে। এই কজনের, এই 11 জনের কমিটি, এই কমিটি মোক্তার ভাই কনভেনার হিসেবে এই 11 জনের কমিটির সদস্যদের কাল বা পরশু দিনের মধ্যে ডেকে কালুয়াখালীর বুথ কমিটি বসিয়ে সেখানে যদি আমাদের কোনো নেতা যদি টাকা পয়সা নিয়ে থাকে, মানুষকে যদি ক্ষতিগ্রস্ত করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু একদম পরিষ্কার ব্যবস্থা হবে। এটা আমরা কালুয়াখালী দিয়ে শুরু করলাম। গোটা ব্লকে কোথাও যদি কোনো জায়গায় কোনো বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, ব্লক সভাপতি কিংবা অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা দলের কোনো পদাধিকারী, তার বিরুদ্ধে আমরা একই রকম ভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে 100% ব্যবস্থা নেব, কোনো কম্প্রোমাইজ থেকে কোথাও চলবে না। দ্বিতীয় বিষয় আমাদের আরেকটা ঘটনা ঘটছে কোথাও। আমরা 2011 সালে যখন আমরা এখানে মানিকদা তখন বেঁচে ছিল, আমরা যখন ব্লক কমিটি ঘোষণা করেছিলাম, তারপরে মানিকদা শহীদ হয়ে গেল, খুন হয়ে গেল। আমাদের তখন তালমুন্দা বলে বরকত ভাইদের একটা জমি নিয়ে সেখানে প্রায় আমাদের ওখানে কুলের ঘোষ যে জায়গাটা আছে, প্রায় কয়েকশো মানুষ সেখানে বসেছিল দখল করে। সেই জায়গা দখল করার জন্য পার্টি থেকে একটা সিদ্ধান্ত হলো আমাদের। কেউ কেউ বললো সমন চ্যাটার্জি বা পার্টি নেতারা বলে দিয়েছে এই জায়গা দখল করতে। আমরা যখন সমনদাকে ফোন করেছিলাম, সমনদা তখন জেলার সভাপতি, সমনদা আমাদের বললেন যে মমতাদির নির্দেশ, কোথাও যে জায়গা যেখানে যে বসে আছে, সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যে কোনো বিরোধী দল হতে পারে বা দলের লোক হতে পারে,
কাউকে কোথাও উচ্ছেদ করা যাবে না, সে সেখানে বসে থাকবে। কারোর যদি কাগজ থাকে তারা কোর্টে যাক, মামলা করুক, প্রশাসনিকভাবে করুক, কিন্তু আমরা যারা পার্টির কর্মীরা যারা আছে তারা কিন্তু যারা সেখানে বসে আছে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, তার সেই জায়গা তাদেরকে উচ্ছেদ করা যাবে না। আমরা আমাদের ব্লকে সিদ্ধান্ত গ্রহণ করলাম 2012 সাল কি 13 সালে, ধারাবাহিকভাবে সেখান থেকে সেটাকে কার্যকরী করার 90% আমরা সাকসেস করি। কিন্তু দুটি একটি জায়গায়, সে তাম্বুলদাপুরি আছে, সারাগাবাদে আছে, কালিকাতলা একটা কেস আছে, দীর্ঘদিন ধরে যে গরিব মানুষগুলো বসে আছে, জমি হচ্ছে সন্তান সমতুল্য, দীর্ঘদিন ধরে বসে আছে, সেই জমিকে উচ্ছেদ করার পরিকল্পনা হচ্ছে। আজও আবার নতুন করে ঘোষণা করে দিচ্ছি, যারা দীর্ঘদিন ধরে বসে আছে সেই জায়গায় বা চাষ করছে, সেই জায়গায় এক কাটা জায়গা কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। এটা একদম পরিষ্কারভাবে দালালি করতে হয়, পার্টি থেকে বাইরে চলে যাবে, পার্টিতে থেকে কোনো দালালি চলবে না। এটা খুব পরিষ্কারভাবে আমরা বলছি। গরিব মানুষের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব, গরিব মানুষকে ডিপ্রাইভ করা আমাদের দায়িত্ব নয়, গরিব মানুষকে বঞ্চিত করার দায়িত্ব আমাদের নয়। গরিব মানুষের পাশে থাকতে হবে। মুখিয়াল দিয়ে বলুন তো, সারা বাংলাতে কোনো জায়গায় দেখাতে পারবেন? আমাদের এখানে 15টা অঞ্চল, এই বিধানসভা 13টা, দুটো 18 মধ্যদিঘি, 18 কালিকাতলা, 18 নারায়ণপুর, এই 15টা অঞ্চলে 1,98,000-এর বেশি ভোটে যে এলাকা থেকে লিড পাওয়া যায়, সেই এলাকায় যদি গরিব মানুষের আঘাত করা মানে সর্বপ্রথম আমাদের আঘাত করা। এটা নিশ্চিতভাবে আমরা পার্টিকে আঘাত করা। আমি অনুরোধ করব যে কোথাও কোনো জায়গায় যেন দখলচ্যুত না করা হয়। আমাদের প্রত্যেকটা নেতৃত্ব আর আমাদের বুথ সভাপতিরা পঞ্চায়েতের মেম্বার, কোথাও বুথ সভাপতি একদিকে, পঞ্চায়েত মেম্বার আরেকদিকে, কোথাও পার্টির প্রধান একদিকে, অঞ্চল সভাপতি একদিকে, পার্টির নেতার আরেকদিকে। এই কারবার কোথাও চলছে, এগুলোকে বন্ধ করতে হবে। আজকে তাকে সকালে ডেকেছিলাম, সবাই ছিল না বলে বসিনি। 2-1 দিনের মধ্যে বলবো সব বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার আর আমাদের পার্টির যারা 8-10 জন নেতৃত্ব আছে, খুব পরিষ্কার কথা, কাউকে তেল মাখিয়ে, কাউকে গায়ে উড়িয়ে রাজনীতি আমরা করি না। রাজনীতি করি নিজেরা যেমন খাটি, সকলে খাটুক, এটা আমরা চাই। আমরা নিজেরা যেমন ফকিরের মতো হাত পাতি না, অন্য কেউ হাত পাতুক, এটা আমরা চাই না। এটা আমি অনুরোধ করবো আপনাদের কাছে, যদি কোনো নেতার জন্য মনে হয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিরুদ্ধে ব্লক কমিটি সিদ্ধান্ত নিতে 1 ইঞ্চি 1 সেকেন্ড সময় নেবে না। এটা খুব পরিষ্কার ভাবে 1 জন 2 জন 5 জনের জন্য এখানকার দল ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনো রিয়াক্ট করা হবে না। আজকে দল ছিল বলে আমি এমএলএ, দল ছিল বলে কেউ সোহেল ভাই সভাপতি, উনি কর্মাধ্যক্ষ, আরেকজন প্রধান, আরেকজন অঞ্চলের সভাপতি, আরেকজন বুথ সভাপতি, আরেকজন পঞ্চায়েত মেম্বার। দল যদি না থাকতো আমাদের ফিরে কেউ আমাদের দিকে দেখতো না। আচ্ছা, আমাদের দ্বারা যদি দল ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের কাছে সবথেকে বড় লজ্জা। আর একটু চোখ কান খোলা রাখতে বলবো, 2-4টা কাপড় বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে এই কালুয়াখালীর ঘটনাতে আমরা দেখলাম, কেউ পিছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে। গোটা ব্লক জুড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একদম পরিষ্কার। এই জন্য তদন্ত করে সে দলের ভিতরে থেকে যদি কেউ বেইমানি করে, কিংবা দলের বাইরে থেকে যদি কেউ বেইমানি করে, অন্যায়ভাবে তাকে কোনো রকম রেয়াত করার কোনো রকম বিষয় আমাদের কাছে নেই, কোনো রেয়াত করা যাবে না। এটা খুব পরিষ্কারভাবে আমি সকল নেতৃত্বকে অনুরোধ করছি। আর আগামী 22 তারিখে আমরা মৌখালী একটা মিটিং হবে। আমি সমস্ত অঞ্চল কমিটি, ব্লক কমিটি, পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতি, আজকে যারা আছেন সকলে, সবাইকে ইনভাইট করছি। ওখানে দুপুরে মিটিং হবে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আমাদের এই যে কমিটি তদন্ত যেটা হচ্ছে, সেই কমিটির তদন্ত রিপোর্ট যেমন আসবে, আরো কিছু খবর আমাদের কাছে আছে। আমরা আগামী 22 তারিখে কিছু জায়গায় 2-1 জনের জন্য দল যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমরা ঘোষণা করব। এবং সঙ্গে সঙ্গে দুর্গাপূজাকে সামনে রেখে আমরা প্রতি বছর যেভাবে শাড়ি জামা দেই, কোন বুথে কত, সেটা আমরা ওই দিন আমরা ঘোষণা করে দেব। আমি আশা করি যে সকল নেতৃত্বরা আমাদের এটা দায়িত্ব নিয়ে আগামী 22 তারিখে বেলা 10টায়
আমাদের মৌখালীতে ওখানে যে জায়গাটা মিটিংটা হবে সম্ভবত ওই যশোময় দাস স্মৃতি বিদ্যানিকেতন ওখানে হবে কিংবা মহিষার হাটে এই আমরা বলে দেবো, সেখানে অবশ্যই সকলে যাবেন। আর এবারে আরেকটা বিষয় বলি, এবারে যে জামা বা শাড়ি দেব কোনো অনুষ্ঠান করে নয়। আমরা যদি 10,000 মানুষকে এবারে শাড়ি দিই বা জামা দিই, আমাদের কর্মীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। এই 10,000 বাড়িতে আমাদের কর্মীরা তাদের বাড়িতে পৌঁছাবে, এটাই এবারে আমরা সিদ্ধান্ত করেছি। কারণ ঘটনা হচ্ছে একটা, আমরা অনেক প্রচুর মানুষ আমাদের বসবাস করে, আমরা হয়তো সকল একটা অনুষ্ঠান হলে সবাইকে দিতে পারি না, অনেকেই কষ্ট পায়। যার কারণে এবার আমরা এই ব্লকে 10,000 মানুষকে দেবো এটা ঠিক করেছি। সেই 10,000 পরিবার কোন বুথে কোন অঞ্চলে কত, বুথগুলোতে কত তার নামের তালিকা আগামী 22 তারিখে আমরা ঘোষণা করব। 24 তারিখের মধ্যে দেবেন, 27 তারিখের মধ্যে এই জামা শাড়ি যা যা দরকার সেটাকে আমরা অঞ্চলের হাতে আমরা তুলে দেব, অঞ্চল বুথের হাতে তুলে দেবে, বুথ কমিটির নেতৃত্বে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাবে। এটা আমরা আজকের ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।